প্রথম প্রশ্ন হচ্ছে প্রোপাইনের রাসায়নিক সূত্র কি? পেয়েছিস? প্রোপাইন এর রাসায়নিক সূত্র কি? এটা হচ্ছে এই প্রশ্নটার উত্তর করতে হবে। এবার আমরা আসি এখান থেকে সমস্ত কিছু, যে প্রথমে আমি যদি বলি জৈব যৌগ, জৈব যৌগ এটা কী নিয়ে তৈরি হয় বলতো? কার্বন হাইড্রোজেন নিয়ে তৈরি হয় কি? জৈব যৌগ, তাই তো? কার্বন আর হাইড্রোজেনে কি তৈরি হয়? জৈব যৌগ। তারপরে এখান থেকে আরেকটা আসে হলো সম্পৃক্ত যৌগ। এক বন্ধন। এটা মানে কি? শুধুমাত্র কি থাকবে? এক বন্ধন থাকবে, তাকে আমরা কি বলি? সম্পৃক্ত যৌগ। আর অসম্পৃক্ত যৌগ বললে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তাহলে বল জৈব যৌগ কি নিয়ে গঠিত? কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত। আর সম্পৃক্ত যৌগ কোনগুলো? যাদের মধ্যে শুধুমাত্র এক বন্ধন আছে। আর অসম্পৃক্ত যৌগ যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। একটা এখান থেকে আসে হলো ক্যাটিনেশন ধর্ম কি? ক্যাটিনেশন ধর্ম বল। ক্যাটিনেশন ধর্ম এই যুক্ত হয়। ক্যাটিনেশন ধর্ম হচ্ছে কার্বনের কার্বন পরমাণু একে অপরের সঙ্গে কি করে? শৃঙ্খল, একটা বড় শৃঙ্খল তৈরি করে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা লম্বা চেন তৈরি করতে পারে। একে আমরা কি বলি? ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্ম দেখা যায় কি বলতো? কার্বন। আর কার্বনের মতো কোন পরমাণুর ক্যাটিনেশন ধর্ম দেখা যায়? সিলিকন। ঠিক আছে, তাহলে কার্বন আর সিলিকনের আমরা কি দেখতে পাই? ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, তারপরে এখান থেকে আরও আসবে, যেরকম আমরা এক বন্ধন থাকলে কি বলি? সরি, একটা কার্বনে করতে হলে কি বলি? মিথ। একটা কার্বনে কি বলি? মিথ। দুটো কার্বনে ইথ। তিনটে কার্বন প্রোপ। চারটে কার্বন বিউট। চারটে কার্বন, তিনটে কার্বন হচ্ছে প্রোপ, চারটে কার্বন বিউট, পাঁচটা কার্বন পেন্ট, ছটা কার্বন হেক্স, সাতটা কার্বন হেপ, আটটা কার্বন থাকলে অক, নটা কার্বনে নন, দশটা কার্বনে ডেক। আর শুধুমাত্র যদি এক বন্ধন থাকে তাহলে আমরা কি বলি? এন। মিথেন যেমন। দ্বিবন্ধন থাকলে কি বলি? ইন। যেমন কি? মিথেন তো, এটা দুই বন্ধনে কী হবে? ইন। যেমন হবে এক বন্ধনে এন, দুই বন্ধনে ইন, ইথিন। তারপরে তিন বন্ধনে কী হয় বলতো? আইন। তিন বন্ধনে আইন। আর অ্যালকেন, সব থেকে অ্যালকেনের সূত্র কী হবে? অ্যালকেন CN H2N প্লাস 2। অ্যালকিন CN H2N। আর অ্যালকাইন CN H2N মাইনাস 2। ঠিক আছে, তারপরে এই OH গ্রুপ, একে আমরা কি বলি? অল বা অ্যালকোহল। CHO গ্রুপ কি বলে আমরা? CHO গ্রুপ এটাকে বলি অ্যালডিহাইড বা অ্যাল। আর কি গ্রুপ আছে? আরেকটা গ্রুপ আছে হলো সি মাথার উপর ও, এটাকে আমরা কি বলি? কিটোন। আর COOHটাকে কি বলে আমরা? অ্যাসিড। ঠিক আছে, তাহলে OH গ্রুপের নাম কি বলতো? অ্যালকোহল বা OH গ্রুপটা কি? অ্যালকোহল বা কি? অল। আর CHO অ্যালডিহাইড বা অ্যাল। আর সি মাথার উপরও কিটোন। আর COOH অ্যাসিড, ওটাকে বলে অ্যাসিড। ঠিক আছে, তাহলে প্রোপাইন, প্রোপাইন মানে কি? কয়টা কার্বন? তিনটে কার্বন। তিনটে কার্বন আইন মানে CN, এর সূত্র কি? CN H2N মাইনাস 2। তাহলে তিনটে কার্বন হলে হাইড্রোজেন কটা হবে? চারটে হবে, C3H4।
H2N ঠিক আছে, C3 6 H4 C3 H4 H4 ঠিক আছে, 6 মানে 2 হ্যাঁ। ঠিক আছে। তাহলে আমাদের হলো এই প্রশ্নটা কমপ্লিট। এবার আমরা পরের প্রশ্ন আসছি। বল, এখানে বলছে কোনটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। আমরা এবার আমাদের চ্যাপ্টার ওয়াইজ যেটা আমরা আলোচনা করব সেটা একটু আলোচনা করে নিই। যেরকম পিত্ত লবণ কোন কি বলতো? পিত্ত লবণ ওই যে সোডিয়াম টারকোলেট। পিত্ত লবণ কি? সোডিয়াম সোডিয়াম টারকোলেট টারকোলেটকে আমরা কি বলি? পিত্ত লবণ। লবণ। গ্লুকোজ থেকে উৎপন্ন হয় এমন একটা ভিটামিনের নাম কি? ভিটামিন সি। গ্লুকোজ থেকে উৎপন্ন হয়। বলছে ভিটামিন B12 শোষণে সহায়তা করে একটা ভিটামিনের নাম কি বলতো? আয়রন। আয়রন আয়রন হলো ভিটামিন B12 শোষণে কি করে? সহায়তা করে। মানবদেহের পাকস্থলীতে যে উৎসেচকটি থাকে তাকে কি বলা হয় বলতো? রেনিন। রেনিন রেনিন থাকে কোথায়? পাকস্থলী। ঠিক আছে। তারপরে অ্যান্টি স্টেরিলিটি ভিটামিনকে বলা হয়, ভিটামিন হলো ভিটামিন ই। ভিটামিন ই হলো অ্যান্টি স্টেরিলিটি ভিটামিন। বলতে অস্থি ও দাঁতে ক্যালসিয়াম ও ফসফরাস সঞ্চয়ের জন্য যে ভিটামিন প্রয়োজন সেটার নাম কি বলতো? ভিটামিন ডি। ঠিক আছে, মনে থাকবে। বলছে রক্তে ক্যালসিয়ামের অভাব ঘটলে যে রোগ হয় তার নাম কি কি বলা হয়? অস্টিও ম্যালেশিয়া। আর কি বলা হয়? রিকেট। আর কাইম কি মনে আছে? পাকস্থলীর মধ্যে যে অর্ধ পাচিত খাদ্য থাকে তাকে আমরা কি বলি? কাইম। পাকস্থলীর মধ্যে যে অর্ধ পাচিত খাদ্য থাকে তাকে আমরা বলি কাইম। আচ্ছা, পাইরিথিয়ামিন একটি হলো অ্যান্টিভিটামিন। পাইরিথিয়ামিন একটা অ্যান্টিভিটামিন। ভিটামিন সি তাপে কি হয় বলতো? বিনষ্ট হয়। ভিটামিন সি কি হয়? তাপে বিনষ্ট হয়। ঠিক আছে। সুক্রোজের উপস্থিত মনোস্যাকারাইডগুলো হলো গ্লুকোজ ও ফ্রুক্টোজ। দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে সংযোগকারী বন্ধনকে বলা হয় পেপটিক বন্ধন। ঠিক আছে, দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যে সংযোগকারী বন্ধনকে বলা হয় পেপটিক বন্ধন। এবার দেখ জারণ কি? বল জারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় প্রথম হচ্ছে যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় বা কি হয় বল? হাইড্রোজেন ত্যাগ হয় তাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া। তাহলে যে বিক্রিয়ায় কি হয় বল? অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন ত্যাগ হয় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। বা যে বিক্রিয়ায় জারণ সংখ্যা কি হয়? বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা কি বলি? জারণ বিক্রিয়া। ঠিক আছে, যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা বলি জারণ বিক্রিয়া। মনে থাকবে। যেমন Na থেকে Na+ যদি হয় এটা হলো জারণ বিক্রিয়া। বিজারণ বিক্রিয়া কি? যে বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় বা অক্সিজেন কি হয়? ত্যাগ হয় তাকে আমরা কি বলি? বিজারণ বিক্রিয়া। যে বিক্রিয়ায় হাইড্রোজেন যুক্ত হয় এবং অক্সিজেন ত্যাগ হয় তাকে আমরা কি বলি? বিজারণ বিক্রিয়া। এবার হচ্ছে তোকে আরও কিছু লিখতে হবে, যেরকম এখান থেকে একটা হচ্ছে জারক কি? জারক, হ্যাঁ, যা অপরকে জারিত করে তাকে বলা হয় জারক। আর বিজারক যেটা যা অপরকে বিজারিত করে তাকে বলা হয় বিজারক। ঠিক আছে, তাহলে এগুলো জারক আর বিজারক। এবার বলছে এখানে কতগুলো বিক্রিয়া আছে, যেরকম এ ক্যালসিয়াম CaCO3 এটা কি বিক্রিয়া বলতো? এটা হলো বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া এটা? দুয়েরটা বিয়োজন বিক্রিয়া। ঠিক আছে। তারপরে দেখ তোর এই যে এখানে একটা দেখ, এখানে Mn থেকে
কি তৈরি হলো, MnCl2, অক্সিজেন বেরিয়ে গেল, এটা কি বিক্রিয়া? এটা হলো বিজারণ। আর এখানে অক্সিজেন যুক্ত হলো, এটাকে আমরা কি বলবো? জারণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে অপশন 3 হলো জারণ বিক্রিয়া। আর ক্লোরিনের আমরা কোন ধর্ম দেখতে পাই? ব্লিচিং ক্রিয়া। ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো একটা বিজারণ ক্রিয়া। ঠিক আছে, নেক্সট তারপরটা বলছে একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ অতিক্রম করে তাকে ড্যাশ, তাকে শব্দের ড্যাশ বলে। প্রতি একক ক্ষেত্রফল দিয়ে যে পরিমাণ শব্দ অতিক্রম করে তাকে শব্দের কি বলে? এইটা। আচ্ছা, এবার এখান থেকে কয়েকটা জিনিস তোকে পড়তে হবে, যেরকম হচ্ছে তো দোলনকাল বা পর্যায়কাল কি মনে আছে? দোলনকাল, দোলনকাল, পর্যায়কাল। দোলন, পর্যায় হলো এক আচ্ছা সেকেন্ডে পূর্ণ দোলন মানে কি? পূর্ণ দোলন। একটা বস্তু এ বিন্দু থেকে যাত্রা শুরু করে প্রথম বিন্দুতে দোল খেয়ে আবার বি বিন্দুতে পৌঁছায়। ঠিক আছে, পৌঁছিয়ে যদি সে আবার এ বিন্দুতে ফিরে আসে তাকে আমরা কি বলি? পূর্ণ দোলন। ঠিক আছে, এবার আসবে দোলনকাল বা পর্যায়কাল কি? এক সেকেন্ডে একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে। যে সময় লাগে তাকে বলা হয় দোলনকাল। একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে বলা হয় কি? দোলনকাল। এবার যদি বলে যে দোলনকালের একক কি, কি বলবি? সেকেন্ড। দোলনকালের একক কি? সেকেন্ড। এরপর আসবে কম্পাঙ্ক। কম্পাঙ্ক n সমান সমান 1/t। বলছে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পূর্ণ হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ এক সেকেন্ডে যে কয়টি পূর্ণ দোলন সম্পূর্ণ হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্কের একক হলো হার্জ। ঠিক আছে, এরপরে আসবে যে তোমার বন্ধুর গলার স্বর তুমি কি দিকে কি মানে কি দিকে বুঝতে পারবা? গুণ বা জাতি। তারপরে আরেকটা প্রশ্ন আসে যে পর্যায়কাল কি হয়? পর্যায়কাল টি সমানুপাতিক কি হয়? 1/2 রুট L/G। ঠিক আছে, তাহলে পর্যায়কাল টি সমানুপাতিক কি? 1/2 রুট L/G। মনে থাকবে, পর্যায়কাল টি সমানুপাতিক 1/2 রুট L/G। এটাকে কি বলা হয়? পর্যায়কাল বা পর্যায়কাল টি। এবার দেখ এরপরে যেটা আসবে সেটা হলো পর্যায়কাল টি সমানুপাতিক 1/2 রুট L/G। তারপরে এখান থেকে যেটা আসে তার মধ্যে একটা হচ্ছে ডপলার এফেক্ট। কোথায় শুনতে পাই আমরা? ওই কি শব্দ ডপলার একটা 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 গতিশীল কি উৎস, একটা গতিশীল উৎস থাকলে আমরা কি পাই? ডপলার এফেক্ট। একটা হচ্ছে অনুরণন। আচ্ছা, তাই অনুরণন, তাই তো? অনুরণন কি কি একটা শব্দের উৎস বন্ধ হয়ে যাওয়ার পরেও শব্দ যখন ক্রমাগত শব্দ যখন কি হয়? ইকো হয়, সেটাকে আমরা কি বলা হয়? অনুরণন। তাহলে একক ক্ষেত্রফল দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শব্দ অতিক্রম করে তাকে আমরা কি বলবো? তাকে বলবো হলো কি বলবো বল? উত্তরটা কি হবে? তাকে বলবো তীব্রতা। সঠিক উত্তর হবে তীব্রতা। আচ্ছা, অ্যামাইলেজ কি বলতো? একটি শর্করা ভঙ্গকারী উৎসেচক। অ্যামাইলেজ কি করে? শর্করা ভাঙে।
বলছে ভার্মি ফর্ম, এটা কি? বলছে মানুষের পৌষ্টিকতন্ত্রের অন্তর্গত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো ভার্মি ফর্ম, মনে থাকবে। তারপরে দেখ, তারপরে বলছে লালাগ্রন্থি, পৌষ্টিক গ্রন্থি কোনগুলো? একটা হচ্ছে লালাগ্রন্থি, একটা যকৃৎ, একটা হচ্ছে কি অগ্নাশয়। অগ্নাশয়কে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি, মিশ্রগ্রন্থি। তাই তো। তাহলে অনাল গ্রন্থি কি? যে গ্রন্থির নালী থাকে না, এখান থেকে কি নিঃসৃত হয়? হরমোন। সোনাল গ্রন্থি, যে গ্রন্থির নালী থাকে, কি নিঃসৃত হয়? উৎসেচক। আর অগ্নাশয়কে আমরা কি বলি? মিশ্র গ্রন্থি বলি। অগ্নাশয় আলফা থেকে নিঃসৃত হয় গ্লুকাগন, আর বিটা থেকে ইনসুলিন। বলছে গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার যে ব্যাকটেরিয়ার আক্রমণে দেখা যায় তা কি বলতো? হেলিকোব্যাক্টার, হেলিকোব্যাক্টার পাইলোরি, ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরি। আচ্ছা, তারপরে বলছে দেখ, প্রোটিনের সরল রূপ হলো কি? অ্যামাইনো অ্যাসিড। আর ফ্যাটের সরল রূপ ফ্যাটি অ্যাসিড। শর্করার সরল রূপ হচ্ছে গ্লুকোজ, ঠিক আছে। তারপরে বলছে তোর উকুন একটি কি? উকুন হলো একটি পরজীবী। আর একটা অন্তঃপরজীবী কোনগুলো বলতো? ফিদাকৃমি। বুঝতে পারলি তো দুটো ডিফারেন্স? উকুন হচ্ছে পরজীবী, আর অন্তঃপরজীবী হলো ফিদাকৃমি, ঠিক আছে। বলছে প্রোটিন ও ক্যালোরির অভাবে কোন রোগ হয়? প্রোটিন ও ক্যালোরির অভাব ম্যারাসমাস রোগের প্রধান কারণ, ঠিক আছে। প্রোটিন ও ক্যালোরির অভাব হচ্ছে ম্যারাসমাস রোগের প্রধান কারণ, প্রোটিন আর ক্যালোরির অভাব। আচ্ছা, ফুসফুসের আবরণকে আমরা কি বলি? প্লুরা। হৃৎপিণ্ডকে আমরা কি বলি? পেরিকার্ডিয়াম। মস্তিষ্ক মেনিনজেস। বৃক্ককে আমরা কি বলি? বৃক্কের আবরণী রেনাল ক্যাপসুল, রেনাল ক্যাপসুল, ঠিক আছে। আচ্ছা, শর্করার সরল রূপ হলো গ্লুকোজ। প্রোটিনের সরল রূপ অ্যামাইনো অ্যাসিড। ফ্যাটের সরল রূপ ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে। তারপরে দেখ, না এটা তো হয়ে গেল। নেক্সট, নেক্সট প্রশ্ন দেখ, এখানে বলছে মানব দেহের একটি অবিচ্ছিন্ন নালীর, মানব দেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায়, যা কি থেকে শুরু হয়? খাদ্য কি থেকে শুরু হয়? মুখ থেকে, তাই তো। মুখে কোন খাদ্যের পরিপাক হয় প্রথমে? শর্করা জাতীয় খাদ্যের মুখে পরিপাক হয়। মুখের মধ্যে থাকে হচ্ছে লালাগ্রন্থি, সেখান থেকে টায়ালিন উৎসেচক কি হয়? নিঃসৃত হয়। তারপরে প্রোটিনের পরিপাক শুরু হয় কোথায়? প্রোটিনের পরিপাক শুরু হয় কোথায়? কোথায়? পাকস্থলিতে হচ্ছে প্রোটিনের পরিপাক শুরু হয়। কোথায়? পাকস্থলিতে প্রোটিনের পরিপাক শুরু হয়। আর খাদ্যের সব থেকে বেশি পরিপাক হয় কোথায়? ক্ষুদ্রান্তে। সর্বশেষ পরিপাক বৃহদান্ত্রে। আর ফ্যাটের পরিপাক শুরু হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। নেক্সট, এবার লাইপেজ হলো কি বলতো? ফ্যাট ভঙ্গকারী উৎসেচক। আর পাকস্থলীর মধ্যে থাকে হচ্ছে HCl অ্যাসিড, যার পিএইচ কত? 1। আর মানব দেহের মধ্যে সবথেকে বড় অঙ্গের নাম কি? যকৃৎ বা লিভার। আচ্ছা, ফুসফুসের যে বাইরের আবরণ তাকে আমরা কি বলি বলতো? প্লুরা। ফুসফুসের বাইরের আবরণকে আমরা বলি হচ্ছে প্লুরা।
আর ফুসফুসের গঠনগত এককের নাম কি? অ্যালভিওলাস। ফুসফুসের গঠনগত এককের নাম হচ্ছে অ্যালভিওলাস। ঠিক আছে, ফুসফুসের বর্ণ কেমন হয়? গোলাপি। এবার দেখ যকৃৎ, তাহলে দেহের মধ্যে সব থেকে বড় অঙ্গের নাম কি? যকৃৎ। যকৃতের ওজন প্রায় কয় কেজি? 1.5 কেজি। যকৃতের ফ্যাগোসাইটোসিস কোষ হলো কি? কুফার কোষ। মনে আছে কুফার কোষ কোথায় থাকে বলতো? যকৃতে থাকে। যকৃৎ থেকে পিত্তরস এবং ইউরিয়ার সংশ্লেষ ঘটে। আচ্ছা, পিত্তথলি বা গল ব্লাডার যেটা আমরা বলি, পিত্তথলির যে সিস্টিক নালীতে কিসের পাথর তৈরি হয় বলতো? কার্বনেট লবণের পাথর তৈরি হয়। ঠিক আছে, আবার বলছে কুকুর, ঘোড়া প্রভৃতি স্তন্যপায়ী প্রাণীর পিত্তথলি থাকে না। আচ্ছা, আরবিসির কবরস্থান বলা হয় কাকে বলতো? প্লীহা। প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান। কেন বলা হয়? এখানে রক্তকণিকাগুলো ধ্বংসপ্রাপ্তি এবং পুনরুৎপাদন ঘটে, এবং একে দেহের ব্লাড ব্যাংকও বলা হয়। ম্যালেরিয়া রোগের ফলে এই প্লীহার কি স্ফীতি ঘটে? মনে থাকবে তো? তাহলে মানব দেহে খাদ্য একটি অবিচ্ছিন্ন নালীর মধ্য দিয়ে যায়, যা কি থেকে শুরু? যা হচ্ছে মুখ গহ্বর থেকে শুরু। কোনো সমস্যা নেই। পরেরটা বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি মাইক্রো নিউট্রিয়েন্ট? আচ্ছা, ম্যাক্রো বা অতিমাত্রিক কোনগুলো? যেগুলো এক অক্ষর, যেরকম হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন। আর ব্যতিক্রম কি? বোরন। আর স্বল্পমাত্রিক বা মাইক্রো যেমন হচ্ছে 2 অক্ষর, যেমন সিইউ, তাই তো? এফই, এমএন। আর ব্যতিক্রম কি? এমজি। তাহলে এদের মধ্যে কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট? কমেন্ট করতে পারবি, তারপরে আমি দেখছি। ঠিক আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার দেখ, গাধার মতো কমেন্ট করছিস। দেখ, চোখ চোখ সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? অ্যাপথ্যালমোলজি। অ্যাপথ্যালমোলজি বলা হয়। চোখ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যাপথ্যালমোলজি। চোখের সর্বাপেক্ষা যে স্বচ্ছ অংশ থাকে তাকে আমরা কি বলি? কনজাংটিভা। চোখের সব থেকে যে পরিষ্কার অংশ তাকে আমরা কি বলি? কনজাংটিভা। ঠিক আছে, মানবদেহের ক্ষুদ্রতম স্নায়ুর নাম কি বলতো? অপটিক স্নায়ু। ঠিক আছে, মানবদেহের ক্ষুদ্রতম স্নায়ুর নাম কি? অপটিক স্নায়ু। মানুষের চোখ হচ্ছে দ্বিনেত্র। মানুষের দৃষ্টি কেমন? দ্বিনেত্র। চক্ষুদানের সময় কোনটাকে আমরা স্থানান্তরিত করি, দান করি? কর্নিয়াকে। কোনটা করি? কর্নিয়া। আচ্ছা, রড কোষ কি করে? মৃদু আলোতে দেখতে সাহায্য করে। রড লাইট মৃদু আলো দেয়। তারপরে রড কোষে এক ধরনের উৎসেচক থাকে, তার নাম হচ্ছে রোডপসিন। কোন উৎসেচক? রোডপসিন। নীল চক্ষু বা বাদামি চক্ষুর জন্য দায়ী কি বলতো? মেলানিন। মেলানিন হচ্ছে নীল চক্ষু বা, তাহলে নীল চক্ষু বা বাদামি চক্ষুর জন্য দায়ী কি কোনটা? মেলানিন। আর দৃষ্টি ক্ষমতা সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অপটোমেট্রি। এগুলো শুনে রাখ। এগুলো হচ্ছে চোখের যে ট্রোকোমা বলা হয় চোখের রোগ। আর এটা কার রোগ বলতো? এটা হচ্ছে রেটিনার রোগ। মায়োপিয়া মানে কি? ক্ষুদ্র দৃষ্টি। আর এর জন্য ব্যবহার করা হয় কি? অবতল লেন্স।
আর হাইপারমেট্রোপিয়া দীর্ঘদৃষ্টি, উত্তল লেন্স। কোনো বস্তুকে পরিষ্কার দেখতে চোখ থেকে তা 25 সেন্টিমিটার দূরে রাখার প্রয়োজন। কত সেন্টিমিটার? 25 সেন্টিমিটার। ঠিক আছে। চোখের মধ্যে একটা লুপ্তপ্রায় অঙ্গ আছে, এর নাম কি? নিকটিটেটিং পর্দা। নিকটিটেটিং পর্দা, এটা চোখের মধ্যে একটা লুপ্তপ্রায় অঙ্গ। এবার বল, এই কোনটা মাইক্রোনিউট্রিয়েন্ট এদের মধ্যে? লোহা, 2 অক্ষরের এর মধ্যে কার্বোহাইড্রেট কি একটা মৌল? ফাইবার, জল, সব মৌল, এসব যৌগ। তো মৌল যৌগের পার্থক্য বুঝিস না? কোনটা হবে? লোহা হবে, এফি। নেক্সট পরেরটা, কোনটির পারমাণবিক সংখ্যা 33? ঠিক আছে। আচ্ছা, তাহলে সর্বপ্রথম পরমাণু ধারণা কে দেয়? ঋষি কনাদ সর্বপ্রথম পরমাণু ধারণা দেয়। আধুনিক বিজ্ঞানে পরমাণু ধারণা কে দেয়? আধুনিক বিজ্ঞানে পরমাণু ধারণা দেয় হচ্ছে ডাল্টন। আর ডাল্টনের মধ্যে পরমাণু কি? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে ভাঙা যায় না। ঠিক আছে, কিন্তু পরমাণু ভাঙলে আমরা কি কি পাই? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন হলো নেগেটিভ, প্রোটন পজিটিভ, আর নিউট্রন নিস্তড়িত। ঠিক আছে, এবার দেখ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, আর প্রোটন পজিটিভ, আর নিউট্রন হলো নিস্তড়িত। এবার এখান থেকে কয়েকটা জিনিস আসে, যেরকম তোর প্রোটন পজিটিভ, নিউট্রন নিস্তড়িত। ইলেকট্রন আবিষ্কার বিজ্ঞান জে থমসন, আর নিউটন হলো স্যাডউইক। আর পরমাণুর কেন্দ্রে কি থাকে? পরমাণু দুটি অংশ, একটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে যদি বলে পরমাণুর কেন্দ্রের চার্জ কি, তাহলে কি বলবি? ধনাত্মক, কারণ প্রোটন হলো ধনাত্মক। আর আর হচ্ছে কেন্দ্রে যে কণাগুলো থাকে প্রোটন আর নিউট্রন, এদেরকে কি বলা হয়? কি বলে এদেরকে? আরে না, এদেরকে একসঙ্গে বলা হয় কি, আরে ভুলে গেলাম আমি। আরেকটা আছে নিউক্লিয় বল। নিউক্লিয় বল কি বলতো? পরমাণুর কেন্দ্রের মধ্যে প্রোটন নিউট্রনে আর নিউট্রন প্রোটনে ক্রমশ পরিবর্তিত হয়। এই পরিবর্তিত হওয়ার ফলে এক ধরনের বল তৈরি হয়, বলা হয় নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের জন্যই কিন্তু পরমাণুর কেন্দ্রে একটা অল্প জায়গার মধ্যে প্রোটন আর নিউট্রন সংঘবদ্ধ অবস্থায় থাকতে পারে। আর কক্ষপথ কি? পরমাণুর বাইরে যে পথে ইলেকট্রনগুলো আবর্তন করে তাকে বলা হয় কক্ষপথ, তাই তো? প্রথম কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকে? 2টো। আর দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টা। আর প্রথম কক্ষপথকে বলা হয় কে, দ্বিতীয় কক্ষপথকে বলা হয় এল, তৃতীয় কক্ষপথ এম, চতুর্থ এন, পঞ্চম, এভাবে চলে। আর কোন কক্ষে কয়টা ইলেকট্রন থাকবে তার সূত্র 2n²। আচ্ছা, আইসোটোপ মানে কি? তাদের প্রোটন সংখ্যা সমান। আইসোবার ভর সংখ্যা সমান, আইসোটোন নিউট্রন সংখ্যা সমান। আর প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা, আর ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। নিচের কোন মৌলের পারমাণবিক সংখ্যা 33? কোনটা হবে বল? আর্সেনিক নাকি? আর্সেনিকই হবে, আর্সেনিক। তাহলে বল, একে কি? হাইড্রোজেন, একে হাইড্রোজেন, 2-এ হিলিয়াম, তাই তো? 3-এ লিথিয়াম, 4-এ বেরিলিয়াম, Be, 5-এ বোরন, 6-এ কার্বন, 7-এ নাইট্রোজেন, 8-এ অক্সিজেন, 9-এ ক্লোরিন। ঠিক আছে, 10-এ নিয়ন, 11-এ সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 পটাশিয়াম, 20 ক্যালসিয়াম, তারপর 24 ক্রোমিয়াম, 25 ম্যাঙ্গানিজ,
তারপরে 27 কত বলতো? কোবাল্ট। 29 কপার। 30 জিঙ্ক। 30 হলো জিঙ্ক। আর রূপো কত? 47। সোনা 79। আর প্লাটিনাম 78। ঠিক আছে, তাহলে কোনটি বরাবর সংখ্যা 33 কি হবে? আর্সেনিক। নেক্সট, তারপরটা দেখ, বলছে পুষ্টির যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে ড্যাশ পুষ্টি বলা হয়। কমেন্ট করবি তাকে কোন পুষ্টি বলে। দেখ, কান সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওটোলজি। কান কি করে? দেহের ভারসাম্য রক্ষা করে। কানের হাড় সংখ্যা কয়টি বলতো? কানের হাড় সংখ্যা হলো 2টি। কানের হাড় কত? 2টি। আর কানের একটি রোগ হয়, তার নাম হচ্ছে ওটিস, হলো কানের রোগ। ঠিক আছে, দেখ জীব, আমাদের জীবের অগ্রভাগ হচ্ছে মিষ্টি স্বাদের জন্য। ঠিক আছে, আর পশ্চাৎ ভাগ কি বলতো? তেতো স্বাদ। আর সাপের জিভায় কি থাকে? ঘ্রাণ ইন্দ্রিয় থাকে। দেখ, দাঁত সংক্রান্ত বিদ্যাকে বলা হয় ওডোন্টোলজি। দাঁত সংক্রান্ত বিদ্যা কি হবে? ওডোন্টোলজি। ঠিক আছে, আচ্ছা, সব থেকে বড় গ্রন্থির নাম কি বলতো? লিভার। আর প্রভুগ্রন্থি বলা হয় কাকে? পিটুইটারি। সব থেকে ছোট গ্রন্থি? পিনিয়াল গ্রন্থি। সব থেকে বড় গ্রন্থি? সব থেকে বড় অন্তঃকরা গ্রন্থি কি হবে? থাইরয়েড গ্রন্থি। সব থেকে বড় অঙ্গ নাম হলো পাকস্থলী। ঠিক আছে, আর দীর্ঘতম হাড়ের নাম কি? ফিমার। আর ক্ষুদ্রতম হাড় হলো কি? স্টেপিস। দীর্ঘতম কোষ কি হবে? স্নায়ু কোষ। দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। যে পদ্ধতিতে জীব মৃত এবং ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে তাকে আমরা কি বলবো? কোন পুষ্টি বলবো? স্যাপ্রো টপিক। দেখ, অটো হবে না, মনো হবে না, হেড্রো হবে না, কি হবে? স্যাপ্রোটপিক। নেক্সট, পরেরটা, স্যাপ্রোটপিক বলতে ফাস্ট ফুড প্রায় চর্বি এবং ড্যাশ দিয়ে ভরা থাকে। ফাস্ট ফুডের মধ্যে চর্বি আর কি থাকে? ঠিক আছে, ফাস্ট ফুডের মধ্যে চর্বি আর কি থাকে? তাহলে হচ্ছে ফুসফুসের যে বাইরের আবরণী থাকে আমরা কি বলি? প্লুরা। কি বলি আমরা? প্লুরা। ঠিক আছে, দেহের মধ্যে সবথেকে বড় অঙ্গের নাম হচ্ছে যকৃৎ। আর যকৃৎ সম্পর্কে অধ্যয়নকে কি বলা হয়? হেপাটোলজি। কি বলা হয়? হেপাটোলজি। যকৃৎকে দেহের বায়োকেমিক্যাল লাইব্রেরি বলা হয়। কি বলা হয়? বায়োকেমিক্যাল লাইব্রেরি। আর যকৃতের মধ্যে কি থাকে বলতো? কুফার কোষ। কোন কোষ থাকে? কুফার কোষ। যকৃৎ থেকে পিত্তরস এবং ইউরিয়া কি সংশ্লেষ ঘটে। ঠিক আছে, আর পিত্তথলির মধ্যে যে পাথর হয় সে কিসের পাথর? কার্বনেট লবণের পাথর। কিসের পাথর? কার্বনেট লবণের পাথর। প্লীহাকে কি বলা হয়? আরবিসির কবরস্থান। প্লীহাকে বলা হয় আরবিসির কবরস্থান। কারণ কি? এখানে রক্তকণিকাগুলোর ধ্বংসপ্রাপ্তি ঘটে এবং কি ঘটে? পুনরুৎপাদন ঘটে। আবার একে দেহের কি ব্লাড ব্যাঙ্কও বলা হয়। চোখ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? অপথ্যালমোলজি। ঠিক আছে, অপথ্যালমোলজি। চোখের সব থেকে স্বচ্ছ অংশকে কি বলা হয় বলতো? কনজাকটিভা। আচ্ছা, চোখ থেকে অনেকগুলো প্রশ্ন আসবে নিয়ে আমরা আলোচনা করব। ফাস্ট ফুড প্রায় কি চর্বি এবং কিতে ভরা থাকে? খালি ক্যালোরি। সঠিক উত্তর হবে খালি ক্যালোরি। নেক্সট, পরেরটায় বলতে গ্যাসের একক নিচের কোন সমীকরণটি সঠিক? আচ্ছা, বয়লের সূত্রের ধ্রুবক কি? তাপমাত্রা আর ভর। চার্লসের সূত্রে চাপ আর ভর। ঠিক আছে, এবার বয়লের সূত্র কি?
বয়লের সূত্র হচ্ছে পি সমানুপাতিক 1/v। চাপ বাড়লে আয়তন কমবে, আর চার্লস হলো ভি সমানুপাতিক টি। তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে। আর এর মধ্যে একটা থাকে হচ্ছে তোর আদর্শ গ্যাস কাকে বলে, যারা চার্লস ও বয়েলের সূত্র মেনে চলে তাকে বলা হয় আদর্শ গ্যাস। বাস্তবে কিন্তু আদর্শ গ্যাস পাওয়া যায় না। আর পরম শূন্য উষ্ণতা কি, পরম শূন্য তাপমাত্রা কি, যে তাপমাত্রায় গ্যাসের সমস্ত ভর এবং আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। -273 কে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আচ্ছা, বলছে উদ্ভিদ সংবহনের মাধ্যম হলো জল, আর প্রাণী সংবহনের মাধ্যম কি, রক্ত ও লসিকা। জাইলেম কি পরিবহন করে, জল। ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। জাইলেমের মাধ্যমে কি ঊর্ধ্বমুখী সংবহন ঘটে, আর ফ্লোয়েমের মাধ্যমে কি ঘটে বলতো, নিম্নমুখী সংবহন ঘটে। জাইলেম হচ্ছে মৃত, ঠিক আছে, জাইলেম কি মৃত। আর ফ্লোয়েম কি বলতো, সজীব, খাদ্য পরিবহন করে। আচ্ছা, তাহলে হচ্ছে কলা। কলা হচ্ছে কয় প্রকার, 2 প্রকার। একটা কি ভাজক কলা, একটা কি হলো একটা হলো ভাজক কলা, একটা হলো স্থায়ী কলা। যে কলা বিভাজিত হয় তাকে আমরা কি বলি, ভাজক কলা। আর যেটা বিভাজিত হয় না কি বলি আমরা, স্থায়ী কলা। ভাজক কলার মধ্যে কি থাকে, অগ্রস্থ ভাজক কলা, পার্শ্বস্থ ভাজক কলা, আর নিবেশিত ভাজক কলা। পর্ব এবং পর্ব মধ্যের মাঝখানে কি থাকে, নিবেশিত ভাজক কলা, নিবেশিত ভাজক কলা, পর্ব এবং পর্ব মধ্যের মাঝখানে। আচ্ছা, নেক্সট তাহলে এটা কি হবে, গ্যাসের 1 মোলের জন্য কোন সমীকরণটি সঠিক, কোনটা, স্থির চাপে তাপমাত্রা বলে কি হয়, আয়তন। আচ্ছা, স্থির তাপমাত্রায় P1/V1 তো হয় না, P1V1 হয়, V1 এটা হবে 3 নম্বর সঠিক হবে। দা ভি সমানুপাতিক টি, তার মানে কি V1/V2 সমান T1/T2, বা বলতে পারি V1/T1 সমান V2/T2। 3 নম্বরটা সঠিক, ঠিক আছে, 3 নম্বরটা সঠিক। এবার নেক্সট তারপরটা, চুন জলের মধ্যে নিম্নলিখিত কোন ক্ষারক পাওয়া যায়, চুন জলের মধ্যে নিম্নলিখিত কোন ক্ষারক পাওয়া যায়। আচ্ছা, অ্যাসিড কি, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দেওয়া হলো অ্যাসিড। অ্যাসিড হলো স্বাদে টক, অ্যাসিড স্বাদে টক। অ্যাসিড কি করে, লা করে, কি করে, লিটমাসকে লাল করে। অ্যাসিড কয় প্রকার, 2 প্রকার, মৃদু অ্যাসিড আর হলো তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিড কোনগুলো, HCl, H2SO4, HNO3 ইত্যাদি। মৃদু অ্যাসিড CH3COOH, কি বলা হয়, অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, এগুলো। তার মধ্যে যেমন লেবু থেকে থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ের হলে ফর্মিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক, দই ল্যাকটিক অ্যাসিড থাকে। তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কি থাকে, কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এখান থেকে অ্যাকোয়ারিজিয়া কি, HCl আর HNO3, এর রেশিও কি, এর HCl বললে হবে 3:2, এটা 1:2, ঠিক আছে, 3:1। আর কাঁচের সঙ্গে বিক্রিয়া করে কোনটা, HF। আর ক্ষার হলো যারা জলীয় দ্রবণে OH- আয়ন দেয়, তারা হলো ক্ষার, ঠিক আছে। অ্যাসিড ক্ষারের বিক্রিয়াকে কি বলা হয়, পশম বিক্রিয়া। পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোনটি পশম বিক্রিয়া। অ্যাসিড ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়, লবণার জল উৎপন্ন হয়। পিএইচ কি, জলীয় দ্রবণে H+ আয়নের নেগেটিভ লগারিদমকে কি বলা হয়, পিএইচ, ঠিক আছে। পিএইচ 1 থেকে 7-এর মধ্যে হলে অ্যাসিড, 7 হলে পশম, আর 7 থেকে 14 হলে কি, ক্ষার। নেক্সট, চুন জলে কোন ক্ষারক পাওয়া যায়, কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কলিচুন কি, ক্যালসিয়াম অক্সাইড CaO, আর এটা পোড়া চুন CaO, কলিচুন CaO,
OH 2, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। নেক্সট, তারপর এটাই কোন ধরনের ফ্রিকশনকে সংযোজন বল হিসাবে বিবেচনা করা হয়? সংযোজন বল। দেখ, মুক্ত সংবহন তন্ত্র কাদের দেখতে পাই আমরা? আরশোলা, শামুক, ঝিনুক ইত্যাদি। আর বদ্ধ সংবহন তন্ত্র যেমন কেঁচো, যোগ, ব্যাং, এদেরকে কি দেখতে পাই আমরা? বদ্ধ সংবহন তন্ত্র। কিছু কিন্তু বদ্ধ সংবহন তন্ত্র। রক্ত কেমন বলতো? ক্ষারধর্মী। রক্ত কেমন? ক্ষারধর্মী। পিএইচ কত? 7.4। রক্ত কি থেকে উৎপত্তি লাভ করে? মেসোড্রাম থেকে। কি থেকে? মেসোড্রাম। রক্তের রং লাল হয় কেন? রক্তের মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো এখান থেকে পড়তে হবে। এটা বল, কোন ধরনের ফ্রিকশনকে বলা হয় সংযোজন বল? কাকে বলা হয় বলতো? স্ট্যাটিক ফ্রিকশনকে বলা হয় সংযোজন বল। নেক্সট, আবার এটা কি আছে বলছে, একটি বৈদ্যুতিক বর্তনীতে একটি ধাতব তারের প্রান্ত জুড়ে, মানে বলছে বিভব পার্থক্য ভি এর মধ্যে প্রবাহিত কারেন্টের সাথে সমানুপাতিক। কার সূত্র এটা? ওহমের সূত্র। ওহমের সূত্র। তাহলে প্রথমে আমরা যেটা এখান থেকে পড়ি, যে আমরা জানি I সমান সমান হলো কিউ বাই, প্রথমে আসি, আমরা কি জানি? এফ সমানুপাতিক না, এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর স্কোয়ার। মানে পরিবাহীর মধ্য দিয়ে দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আরেকটা হলো, আরেকটা আমরা জানি তোর এফ সমানুপাতিক Q1 Q2 বাই আর কত বললাম। আরেকটা হচ্ছে তোর ওকে বলা হয় I সমান সমান কিউ বাই টি। যদি টির মান 1 করি তাহলে I সমান সমান হলো কিউ। মানে কোনো তারের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যায় তাকে আমরা কি বলি? তড়িৎ প্রবাহ মাত্রা। আর রোধ কি? যা তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়। যেমন দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। ঠিক আছে, আর তাহলে আর সমান সমান কি করতে পারি? রো এল বাই এ। এই রোটা কি? রোধাঙ্ক। ঠিক আছে, রোটা কি বল? রোধাঙ্ক। রোটা হলো রোধাঙ্ক। আচ্ছা, তাহলে রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? তাপমাত্রা আর উপাদানের উপর রোধাঙ্ক নির্ভর করে। ভেরি গুড। এরপরে আছে ভি সমান সমান কি? ডাব্লু বাই, ভি সমান সমান ডাব্লু বাই কিউ। যদি কিউ সমান সমান 1 হয় তাহলে ভি সমান সমান কি? ডাব্লু। মানে একক আধান আনতে যে পরিমাণ কি করতে হয়? কার্য করতে হয় তাকে আমরা কি বলি? বিভব। ঠিক আছে, একক আধান যে পরিমাণ কার্য, এটা কার সূত্র হবে? ওহমের সূত্র। ওহমের সূত্র কি? ভি সমানুপাতিক, ভি সমান সমান আই আর, ভি সমান সমান আই আর। ঠিক আছে, এবার দেখ, চৌম্বক প্রবাহ ঘনত্বের এসে একক কি হবে? টেসলা। সঠিক উত্তর কি হবে? টেসলা। পরীক্ষা আসে কিন্তু। চৌম্বক হচ্ছে একটা ফেরোম্যাগনেটিক, তাই তো? যেমন লোহার, নিকেল। আর ডায়াম্যাগনেটিক কি? কিছু পরিমাণ বিকর্ষণ করে। আর চৌম্বক বলরেখা কি উত্তর মেরু থেকে তৈরি হয়, দক্ষিণ মেরুতে শেষ হয়। ড্যাশ গঠিত হয় একটি অস্বচ্ছ বস্তুর, আচ্ছা, একটি অস্বচ্ছ বস্তু আলোর পথে আসলে কি করতে হয়? আচ্ছা, আলো এক প্রকারের কি? তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হচ্ছে আলো। আলো এক প্রকারের তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। মাধ্যম পরিবর্তনে আলোর কোন ধরনের পরিবর্তন হয় না? কম্পাঙ্ক। তারপরে সাদা বর্ণের আলোকে প্রিজমের মধ্যে ফেললে কি হয়? 7টি বর্ণে
ভেঙে যায়, একে বলে আলোর বিচ্ছুরণ। এটা কি হয়, বেনি আসব কলা। লাল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, তার এই বিচ্যুতি সব থেকে কম। আর বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সব থেকে বেশি। তারপরে আছে আলোর প্রতিফলন। কি প্রতিফলন? এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো যাওয়ার সময় দুই মাধ্যমের বিভেদ তলে বাধা পেয়ে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, কে বলে আলোর প্রতিফলন। আলোর প্রতিসরণ কি? মাধ্যম পরিবর্তনে আলোক রশ্মির গতিপথের অভিমুখ পরিবর্তন ঘটে, কে বলে আলোর প্রতিসরণ। ঠিক আছে। তারপরে হচ্ছে আলোর বিক্ষেপণ। কি? বায়ুকণা ধূলিকণা দ্বারা আলোক রশ্মির কিছু অংশ প্রথমে শোষিত হয়, পরে কি হয়, ছড়িয়ে পড়ে, একে বলা হয় আলোর বিক্ষেপণ। যেমন আকাশ নীল হয় বা আকাশ সাদা হয়, এগুলো আলোর বিক্ষেপণ। আলোর বিস্ফোরণ কি হবে? রামধনু। প্রতিসরণ কোনটা হবে? উষা আর গোধূলি। এরপরে আরো কয়েকটা আছে, যেরকম হচ্ছে তোর আলোক কেন্দ্র। কি আলোক কেন্দ্র? হচ্ছে লেন্সের উপর এমন একটা বিন্দু যার মধ্য দিয়ে আলো গেলে আলোর কোনো প্রতিসরণ কি ঘটে না, তাকে বলা হয় আলোক কেন্দ্র। এবার বলছে বক্রতা কেন্দ্র। কি? দেখ, একটা লেন্স হলো দুটি গোলকের অংশ, তার কেন্দ্রকে কি বলা হয় বল? বক্রতা কেন্দ্র। ঠিক আছে। এবার বলবে বক্রতা ব্যাসার্ধ। কি? আলোক কেন্দ্র থেকে বক্রতা কেন্দ্রের দূরত্ব, একে আমরা কি বলি? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে। বলছে প্রধান অক্ষ। কি? সেম জিনিস, আলোক কেন্দ্র আর বক্রতা কেন্দ্রর সংযোগ সরলরেখাকে কি বলা হয়? প্রধান অক্ষ। এবার বলছে যে মুখ্য ফোকাস। কি? এই প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি লেন্সের উপর আপতিত হলে লেন্সের উপর যে বিন্দুতে কি হয়, মিলিত হয়, তাকে আমরা কি বলি? মুখ্য ফোকাস। আর আলোক কেন্দ্র থেকে মুখ্য ফোকাসের দূরত্বকে কি বলা হয়? ফোকাস দূরত্ব এফ। ফোকাস দূরত্ব এফ সমান r/2। ঠিক আছে, r/2। আর লেন্সের ক্ষমতা পি সমান কি? 1 মিটার/এফ। পি সমান 1 মিটার/এফ। কি? ডায়োপ্টার, মনে থাকবে। আর লেন্সের সূত্র কি? 1/v - 1/u সমান 1/f। রৈখিক বিবর্ধন মানে কি বলতো? বস্তুর থেকে প্রতিবিম্ব যত বড়, একে বলে রৈখিক বিবর্ধন। এটাকে তুই প্রতিবিম্ব সাইজ বাই বস্তুর সাইজও করতে পারিস, বা প্রতিবিম্বর দূরত্ব বাই বস্তু দূরত্ব কি করতে পারিস। তাহলে বল, এটা উত্তর কি হবে? ছায়া তৈরি হয়। কি তৈরি হয়? ছায়া তৈরি হয়। নেক্সট বলছে যে পদার্থগুলি তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহকে যেতে দেয় না, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অন্তরক। তাহলে পরিবাহী কি? যারা খুব সহজে তড়িৎ পরিবহন করতে পারে। পরিবাহী তাপমাত্রা বাড়লে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধপরিবাহী রোধ কি হয়? তাপমাত্রা বাড়লে হ্রাস পায়। ঠিক আছে। ঠিক আছে, নেক্সট পরেরটাই। আর 0°C তাপমাত্রায় একটা অর্ধপরিবাহী কী হিসাবে কাজ করে? অন্তরক হিসাবে কাজ করে। ডায়ালাইসিস প্রক্রিয়া মানবদেহের কোন অঙ্গের সঙ্গে জড়িত? কি হবে এটা? এটা হবে রেচন। ঠিক আছে, ভেরি গুড, রেচন। তারপরটা, নিচের কোন এককে তরঙ্গদৈর্ঘ্যের পরিমাপ করা যায়? কি হবে? অ্যাংস্ট্রম। তরঙ্গদৈর্ঘ্য হবে অ্যাংস্ট্রম। ঠিক, হার্জ হলো কম্পাঙ্কের একক। নেক্সট, তারপরটা কি আছে? সিলিকন ডাই অক্সাইডের সাধারণ নাম কি? কোনটা হবে? কোয়ার্টজাইট হবে। কি? কোয়ার্টজাইটই হবে, কোয়ার্টজাইট না, কোয়ার্টজ কি আর কি, কোয়ার্টজাইট না কোয়ার্টজ। তারপর নিচের কোন যন্ত্রটি বায়ু বা গ্যাসের আর্দ্রতার পরিমাপ করতে ব্যবহার করা হয়? হাইগ্রোমিটার। ভেরি গুড। নেক্সট বলছে একটি পার্থিব বাস্তুতন্ত্রে সবুজ গাছপালা তাদের পাতায় পড়া সূর্যালোকের কত শতাংশ শক্তি নেয় এবং তা থেকে খাদ্য তৈরি করে? পাতার উপর যা পড়ে তার
কি নাই বলতো? 1% শক্তি নেয় এবং তা থেকে খাদ্য তৈরি তৈরি করে। করে। তারপরটায় 1 নিয়েছে তো? হ্যাঁ 1 নিয়েছে। তারপরটা নিচের কোনটির অভাবে হাড় দুর্বল ও দাঁতের ক্ষয় হয়? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের অভাবে। ভেরি গুড। তারপরটা বলছে একটি দীর্ঘ পাত্র যদি একটি পাত্র যদি দীর্ঘ সময়ের জন্য আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকে, এটি হালকা সবুজ আবরণ পড়ে, এটা কি হবে? তামা। তামার পাত্র। নেক্সট, তামার পাত্র। তাহলে আজকের মতো এইটুকুই।